নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি লেখক, গবেষক, আধ্যাত্মিক সুফি সাধক অধ্যাপক শেখ মোস্তাক মোহাম্মদ মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মূল রীতি এবং মূল নীতি আদর্শ সম্পর্কে একটি খোলামেলা আলোচনা করব। আশা করি এই বিষয়ে সকলেরই কম বেশি ধারণা থাকা দরকার, কেন এই রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হয়েছে এবং কেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউটের জন্ম হয়েছে এবং এর দায়িত্ব, কর্তব্য এবং মানব জাতির জন্য কী ধরনের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে বা কী ধরনের অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এ সম্পর্কিত একটু বিস্তারিত ধারণা থাকা আমাদের সকলের প্রয়োজন। তাহলে আসুন বিষয়টি শুরু করা যাক। একটি প্রবাদ রয়েছে যে ম্যান ক্যানট লিভ অ্যালোন, সো হি মাস্ট লিভ ইন সোসাইটি। হোয়েন অ্যান্ড লিভস উইথ মেনি দেয়ার মাস্ট বি সাম রুলস অ্যান্ড রেগুলেশন ফর দি গাইডেন্স অফ দেয়ার কন্ডাক্ট। অর্থাৎ মানুষ একা বসবাস করতে পারে না, তাই সে সঙ্গ চায়। মানুষের জীবনের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে যখন প্রাকৃতিক দুর্যোগ এবং হিংস্র জীবজন্তুর অত্যাচারে মানুষ তার নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই পাহাড়ের গিরিগুহায় বসবাস করতেন, এমনকি সেই বড় বড় বৃক্ষের সুড়ঙ্গের ভিতরে বসবাস করতেন এবং তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য, হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচানোর জন্য মানুষ বিভিন্নভাবে আত্মরক্ষার পথ বেছে নিয়েছে এবং এই জন্য তারা আগুনও জ্বালাইতে শিখেছে, যাতে আগুনের ভয়ে হিংস্র জীবজন্তু জানোয়ারগুলো পালিয়ে যায়। এমন একটি অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকা মানুষগুলো আস্তে আস্তে একত্রিত হয়েছে, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা তৈরি করেছে। এইভাবে একটি সমাজ গঠিত হয়েছে। সমাজের প্রধান উদ্দেশ্য হলো যে সেই সমাজে একত্রিতভাবে বসবাস করলে যেন পরস্পরের মনে ভাব প্রকাশ করতে পারে, পাশাপাশি হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা করতে পারে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পরস্পরকে সহযোগিতা করতে পারে এবং জানমাল রক্ষায় যেন একজন আরেকজনের দিকে এগিয়ে আসতে পারে। এই বেঁচে থাকার প্রয়োজনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এইভাবে একটি সমাজ গঠিত হয়েছে এবং এই সমাজকে আরও পরিপক্ক করার জন্য এবং বৃহত্তর কলেবরে পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে। একটি রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি হলো যে ওই রাষ্ট্রের নাগরিকের জান, মাল, ইজ্জত রক্ষা করা এবং তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদিকে সুনিশ্চিত করা। এবং এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় দেখা যায় যে সাধারণ জনগণ তারা রাষ্ট্রকে ভ্যাট বা কর দিয়ে থাকেন এবং ভূমি বা জমির খাজনা দিয়ে থাকেন। এভাবে তার উৎপাদিত সম্পদের একটা অংশ রাষ্ট্রকে দিয়ে থাকেন। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র তাকে জানমাল রক্ষা নিশ্চয়তা দিবে এবং সুবিচার প্রতিষ্ঠিত করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে। সকল ধর্মের লোক পরস্পরের উপর নির্ভরশীল থাকবে এবং সকল ধর্মের প্রতি সম বিচার প্রতিষ্ঠিত করবে এবং যে কোনো ধরনের অনাচার, অবিচার প্রতিরোধ করবে। কিন্তু আজকে আমরা বিশ্ব রাজনীতিতে বা বিশ্বায়নের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাষ্ট্র গঠিত হয়েছে। এগুলো ভাষার ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়েছে, সংস্কৃতি ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়েছে, ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়েছে এবং এভাবে আমরা দেখতে পাই যে ধর্মীয় মতাদর্শের কারণে রাষ্ট্র গঠিত হয়েছে এবং ভাষাগত মিলের কারণে রাষ্ট্র গঠিত হয়েছে, সাংস্কৃতিক মিলনের কারণে রাষ্ট্র গঠিত হয়েছে। যে কারণেই রাষ্ট্র গঠিত হোক না কেন, কিন্তু সেই রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো সততা এবং বিশ্বস্ততা এবং জনগণের জানমাল রক্ষা করা। কিন্তু আজকের এই পৃথিবীতে দেখেন
যে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে এবং সেই রাষ্ট্রের জনসাধারণের উপরে অনাচার, অবিচার, নিপীড়ন, নির্যাতন চলছে এবং একজনের জানমালকে হরণ করে আরেকজন বড় হচ্ছে এবং কোনো সুবিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। এইভাবে রাষ্ট্রের যে মূল নীতি থেকে মানুষ সরে পড়েছে। তো সুতরাং রাষ্ট্র ব্যবস্থার যে মূল নীতি এবং আদর্শ এবং লক্ষ্য, এর থেকে মানুষ বিচ্যুত হয়ে গেছে। যার জন্য আমরা দেখতে পাই যে কারণে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়েছে, সেই কারণ বর্তমানে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং রাষ্ট্র যেন জনসাধারণের ধন সম্পত্তিকে লুটপাট করার জন্যই গঠিত হয়েছে। এবং এই রাষ্ট্র ব্যবস্থায় একজন রাষ্ট্র পরিচালনার যে একটা পরিষদ, যাকে মন্ত্রী পরিষদ বলা হয় বা রাষ্ট্রযন্ত্র বলা হয়, তারা রাতারাতি রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদকে লোপাট করে তারা ধনী হয়ে যাচ্ছে। এবং এখানে দল উপদলকে লক্ষ্য করা যায় এবং তারা প্রতিযোগিতার মাধ্যমে, শক্তির প্রতিযোগিতার মাধ্যমে, আদর্শের প্রতিযোগিতার মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার দায়ভার গ্রহণ করে এবং জনগণকে অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর জনসাধারণের দিকে ফিরে তাকায় না। একটি জাতিকে রক্ষা করার জন্য একটি রাষ্ট্রর পতন ঘটে এবং সেই রাষ্ট্র সেই জাতিকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাই যে যারাই সেই ক্ষমতায় যায়, তারা জনসাধারণের কষ্ট উপার্জিত ধন সম্পদকে নিয়ে ছিনিমিনি খেলে এবং তাদের প্রত্যাশিত বিচার থেকে তারা বঞ্চিত হয়, প্রত্যাশিত অধিকার থেকে তারা বঞ্চিত হয় এবং তারা জনসাধারণের যে চাহিদা, এই চাহিদা পূরণ করতে তারা ব্যর্থ হয়ে যায়। কাজেই আমরা এই পৃথিবীতে দেখব যে সমস্ত রাষ্ট্রের উদ্ভব হয়েছে, তার মধ্যে কোন কোন রাষ্ট্র আদর্শ রাষ্ট্র, কোন কোন রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলা যাবে এবং কোন কোন রাষ্ট্রকে আদর্শ বলা যাবে না, এবং অকার্যকর রাষ্ট্র, এর মধ্যে আমরা কিছু শর্ত থাকতে হবে, যে শর্তগুলো থাকলে সেই রাষ্ট্রকে সঠিক রাষ্ট্র বলে আমরা, আদর্শ রাষ্ট্র বলে আমরা পরিগণিত করতে পারব। যদি কোনো রাষ্ট্র, সেটা হিন্দু রাষ্ট্র হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা মুসলিম রাষ্ট্র হোক, কিন্তু প্রতিটি রাষ্ট্রের মূলনীতি এক, আর তা হলো যে ওই রাষ্ট্রের মানুষের যে মৌলিক অধিকার পূরণ করতে পারছে কিনা, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, সেখানে স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, সেখানে সাংস্কৃতিক চর্চা করার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, সেখানে মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার গ্যারান্টি আছে কিনা, এবং মানুষ সুবিচার পাচ্ছে কিনা, এই সমস্তগুলো যে রাষ্ট্র সঠিকভাবে প্রতিপালন করতে সমর্থ হয়েছে, সেটাকে বলা হয় আদর্শ রাষ্ট্র। এবং এই সমস্তগুলো যদি কোনো রাষ্ট্র যদি মেনটেন্স করতে ব্যর্থ হয়ে যায়, তাকে ব্যর্থ রাষ্ট্র বলা হবে। সেই ফর্মুলা অনুযায়ী আপনারা বিচার করেন, আপনাদের উপরে বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম, যে আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে, ওই সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় তাদেরকে কোন কোন রাষ্ট্রকে সঠিক আদর্শ রাষ্ট্র বলে আমরা পরিগণিত করতে পারবো, আর কোন কোন রাষ্ট্রকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলে পরিগণিত করতে পারবো। আমি কোনো কোনো রাষ্ট্র নাম উল্লেখ করব না, কিন্তু আমি ফর্মুলা আপনাদের সামনে উপস্থাপন করব এবং ফর্মুলাটা আপনাদের কাছে ছেড়ে দিব, যে রাষ্ট্র ওই রাষ্ট্রের নাগরিকদের জান মাল রক্ষা করার এবং সুবিচার প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে,
আমরা তাদেরকেই প্রকৃত আদর্শ রাষ্ট্র বলে পরিগণিত করব। এবং এই সমস্ত শর্তগুলো যাদের যে সমস্ত রাষ্ট্রগুলোর ব্যত্যয় হয়েছে বা ব্যতিক্রম হয়েছে, ওই সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলে পরিগণিত করব। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে সমাজ ব্যবস্থা থেকে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় সে দেশের নাগরিক তারা রাষ্ট্রের কাছ থেকে সঠিক সেবা পাচ্ছে কিনা এবং তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে কিনা, তারা সুবিচার পাচ্ছে কিনা, এই সমস্তগুলো যদি বঞ্চিত হয়ে যায়, একটি নাগরিক যদি বঞ্চিত হয়, তাহলে আমরা সেই রাষ্ট্রকে আমরা প্রকৃত রাষ্ট্র এবং আমরা আদর্শ রাষ্ট্র না বলে সেই রাষ্ট্রকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলে আমরা অভিহিত করব। সুতরাং আমরা আমাদের আজকের এই আলোচনায় আদর্শ রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্রের যে ফর্মুলা এবং যে উপাদান, এই সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন আপনাদের উপরে বিচারের ভার থাকলো যে আমাদের বাংলাদেশ তথা আরও বিভিন্ন দেশ, তারা কোন দেশ আদর্শ রাষ্ট্র এবং কোন দেশ ব্যর্থ রাষ্ট্র, এই বিচার দায়িত্ব আপনার উপর ছেড়ে দিলাম। ওয়াখেরি দানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।